দেখো বাংলাদেশ নিয়ে কিছু বলতে গেলে ইতিহাস লিখতে বসতে হবে, কারণ এটা তো দেশ না, এটা একটা ভেস। কি অদ্ভুত একটা দেশে আমরা বাস করি না, যেখানে আমাদের ন্যায্য অধিকারের জন্য, আমাদের মৌলিক চাহিদার জন্য আন্দোলন করতে হয়, আমার যোগ্যতা মেধা দিয়ে চাকরি করার জন্য আন্দোলন করতে হয়। হায় রে আমার সোনার বাংলাদেশ। ছোটবেলা থেকে শুনে আসছি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এখন এসে আমাদের দেখতে হচ্ছে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। এদেশে যার টাকা আছে তার মেধা নাই, যার মেধা আছে তার টাকা নেই, আর যার দুইটাই আছে সে দেশে নাই। মাঝখান দিয়ে গোল দিচ্ছে কোটাওয়ালা। হ্যাঁ, এরা মুক্তিযুদ্ধের কোটাধারী। দেখো এদেশে এমন কিছু মুক্তিযুদ্ধ আছে যারা মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করেনি, কিন্তু এদের নাম বেঁচে এদের নাতিপুতি 14 গোষ্ঠী আগাম গম করছে। কিন্তু এদেশে এখনো অনেক খাঁটি মুক্তিযুদ্ধ আছে যারা এখনো কোনোদিন মিডিয়াতেই আসেনি। ঠিক বলেছেন। তো যাই হোক, এখান থেকে মূলত শুরু হয় কোটা নাই, যোগ্যতা দিয়ে চাকরির আন্দোলন। সব ঠিকঠাক চলছিল, কিন্তু পুরো সিনারি বদলে দিল আবার এই একটা কথায়। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমি বুঝি না একটা দেশের প্রধানমন্ত্রীর মতো কি পরিমাণ গু থাকলে এরকম একটা কথা বলে। এই শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের কিছু পোশাক কুকুরের হাতে মরতে হয় শত শত মেধাবী স্টুডেন্টের। যে দেশে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে সেই দেশের প্রশাসনের হাতে মরতে হয়, সেই দেশ কোন পর্যায়ে আছে একবার ভাবুন। কোন পর্যায়ে গেলে একটা স্টুডেন্ট পুলিশের সামনে হাত তুলে বুক পেতে দাঁড়ায়। সে কিন্তু এখানে মরার জন্য দাঁড়ায়নি, সে তার অধিকার না পাওয়ার দুঃখে দাঁড়ায়। তার বিশ্বাস ছিল পুলিশ গুলি করবে না, তার বিশ্বাস ছিল এদেশের আইন অতটা খারাপ হয়নি যে স্টুডেন্টের উপর গুলি করবে। কিন্তু সে হয়তো তখন ভুলে গেছিল যে এটা বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। আসলে আমরাই অবস্থিলাম দেয়ালে এতদিন ভবিষ্যৎ ছিল, কিন্তু আমরা সেটার অতীত ভেবে আসছি। এদেশে মানুষের কোনো অধিকার নাই, না আছে সঠিক কথা বলার অধিকার, না আছে মৌলিক অধিকার। এদেশে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। স্যাড বাট ট্রু। কি আশ্চর্য কথা। কোটা আসলে কি? কোটা একটি নির্দিষ্ট অংশ যা কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। হতে পারে সেটা মুক্তিযোদ্ধার জেলা, নারী বা উপজাতি। এখন 1971 সালে আমার বাবা ছিল নাবালক, তাই তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তাই বলে কি মুক্তিযোদ্ধার 30% নাতিপুতি কোটার কাছে আমার মেধা হেরে যাবে? 1971 সালের পরে জন্ম নেওয়া সবাই কি তাহলে রাজাকার? তাহলে তো আপনিও রাজাকার। আজ যখন শিক্ষার্থীরা আপনার কাছে তাদের ন্যায্য অধিকার চাইলো, তখন তাদেরকে আপনি বানিয়ে দিলেন কি রাজাকার। বাহ। কিন্তু রাজাকার কাদের বলে? রাজাকারের সংখ্যাটা কি সেটা তো আপনি ভালো করেই জানেন। যারা নিজের স্বার্থের জন্য দেশের বিরুদ্ধে যায়, স্বার্থের জন্য নিজের দেশ বিক্রি করে দিতে পারে, তারাই তো রাজাকার। যা হিসাব করলে আপনার পক্ষেই দাঁড়ায়। অধিকার চাইতে গিয়ে যদি রাজাকার হল লাগে, তাহলে হ্যাঁ আমি রাজাকার। হ্যাঁ, যারা যুদ্ধ করছিল তাদের ঋণ কখনো শোধ করা যাবে না, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু অন্যভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, এভাবে যোগ্যদের অযোগ্য বানিয়ে না। দেখো আমি বলছি না তারা কেউ যোগ্য না, যোগ্যতা আছে, কিন্তু শতকরা কত পারছে? তাদের ছেলে মেয়েদের পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকে। কিন্তু নাতিপুতি কি আবার? অসুস্থ বাংলাদেশ, অসুস্থ গণতন্ত্র, অসুস্থ বিচার, অসুস্থ নিয়ম কানুন, অসুস্থ আইন, সব মিলিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশ। আমি আমার এই দেশকে ভালোবাসি। 30 লাখ শহীদদের রক্তের বিনিময়ে কিনা এই দেশের মাটিকে আমি ভালোবাসি। কিন্তু এই দেশের স্বৈরাচার সরকার, এই দেশের আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কিনা। ঠিক বলেছো। মনে রাখবা 1952 সালে কিন্তু স্টুডেন্ট আন্দোলন না করলে এদেশের ভাষা উর্দুই থাকে। সুতরাং স্টুডেন্টরাই শক্তি, স্টুডেন্টরাই বল। সামনে আসছে ফাল্গুন, আমরা কিন্তু হব দ্বিগুণ।